ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে। মাহবুব কামাল, যে প্রসঙ্গে উত্থাপিত হচ্ছে বুধবারের ঘটনা এবং এটি নিয়ে দেশ জুড়ে যা হচ্ছে তা নিয়ে এক ধরনের উষ্মা তো বিএনপির মধ্যে থাকবে, কিন্তু বিএনপি যেটি আজকে খুব বড় করে দেখছে যেরকম একটি এজেন্ডা তৈরি করে ভোট পেছানোর একটা ষড়যন্ত্র চলছে, আপনার কাছে কি মনে হয়? না, মানে বাংলাদেশে তো একটা থিওরি খুব জনপ্রিয়, সেটা হচ্ছে কনস্পিরেসি থিওরি। মানে কনস্পিরেসি থিওরিটা এত জনপ্রিয়, মানে সবাই সবকিছুতে একটা কনস্পিরেসি এটা গেলানোর চেষ্টা করে। এখন কোনটা কনস্পিরেসি আর কোনটা রিয়েলি ঘটছে এইটা মানে যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। প্রথম কথা হচ্ছে যে ভোট পেছানোর ষড়যন্ত্র। আমি একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা প্রশ্ন করতে চাই যে তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরে এলেন তখন যে আপনি বললেন যে সারা জাতি আনন্দিত ফেব্রুয়ারিতে নির্বাচন, তা আপনি একটু স্পেস রাখবেন না? একেবারেই বলে দিলেন যে এবারে সারা জাতি আনন্দিত। আপনি তো একটা স্কেপ রুট রাখবেন যে যদি না হয় তাহলে কি বলবো। এই যে মানে মুহূর্তে মুহূর্তে খুশি হয়ে যাওয়া, মুহূর্তে মুহূর্তে খেপে যাওয়া, এই যে চলতেছে বাংলাদেশে, এটা একটা খুব বড় ব্যাপার। দেখেন, মিটফোর্ডের ঘটনাটা আমি বলি, এইটা তো দেখা গেছে যে যারা হত্যা করছে তারা বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত, এইটা তো বোঝা গেছে, তাই না? তো যদি তাই হয়ে থাকে তাইলে এইটাকে অপোনেন্টরা ক্যাশ করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এটি বর্তমান রাজনীতি তো আমাদের এইটাই। এবং আমি তো বলি যে বিএনপির ঘাড়ে একটি বিশ্বজিৎ চেপে গেছে। বিশ্বজিতের লিগ্যাসি যেভাবে আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে, বহুদিন বহন করতে হবে, এই সোহাগের যে মৃত্যু সেটাও বিএনপিকে অনেক দিন পর্যন্ত এই লিগ্যাসি বহন করে যেতে হবে। এটা কেন ঘটলো? প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র। এটাকে কাজে লাগিয়ে নির্বাচন পেছানোর ফন্দি কিনা সেইটা আমরা একটু পরে দেখব। আমরা প্রথমে বলতে চাই সেটা হলো যে মিটফোর্ডের যে ঘটনাটা সেইটা দুদিন পর কেন প্রচারিত হলো? দুদিন পর কেন প্রচারিত হলো? এদেশে তো সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এদেশে মিডিয়া আছে, এদের সবই আছে। দুদিন পরে কেন? তাইলে সরকারটা কোথায়? আমি একটা টেলিভিশনে বলছি যে সরকার কোথায়? সরকার এদিকে সেক্রেটারিয়েট আর যমুনাতে, নাকি সরকার ফেসবুক অফিসে? আর আমাদের বিরোধী দলীয় নেতাকে, আমাদের তো বিরোধী দলীয় নেতা হচ্ছে জাকারবার্গ। আমরা তো ফেসবুকের মাধ্যমে সব জানতেছি এবং কি বলে যে এই ফেসবুকে অ্যাকচুয়ালি মানুষের কথা বলতেছে, বলতেছে। আমাদের কোথায় সরকার, কোথায় পলিটিক্যাল পার্টি, কোথায় মিডিয়া, কোথায় কি? এগুলো তো মৌলিক প্রশ্ন, তাই না? এখন কথা হচ্ছে, দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে চায়ের দোকানে, চায়ের আড্ডায় যে জিনিসগুলো পরিষ্কার হয় সেই জিনিসগুলো গণভবনে, বঙ্গভবনে, রাজনৈতিক দলের অফিসগুলির বড় বড় মাথা, সেই মাথাগুলিতে পরিষ্কার হয় না। কিন্তু চায়ের দোকানের লেম্যানরা কিন্তু এগুলো বুঝে যায় আগেই। হ্যাঁ, কিন্তু মানে যারা পণ্ডিত, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা কিন্তু বুঝতে পারেন। কথাটা হচ্ছে যে কতগুলি মৌলিক প্রশ্নের তো এখনো মীমাংসা হয় নাই। আপনি নির্বাচন কেন আশা করেন? সেটা হচ্ছে যে আপনার পিআর সিস্টেম না ওয়েস্টমিনিস্টার, এটা একটা মৌলিক বিতর্ক। তারপরে আমি একটু সে জায়গাটায় আসি একটু আপনার কাছে একটু পরে, কিন্তু আমি এই বিষয়টা একটু পরিষ্কার করি। কামাল উদ্দিন সবুজ, ওই যেটি মাহবুব কামাল বললেন যে মিটফোর্ডে তো একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে জড়িত বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন, সেটিও মোটামুটি প্রমাণিত। সেটি, এই ঘটনাটি তো ষড়যন্ত্র নয়। এটিকে নিয়ে পরবর্তীতে যা হচ্ছে, মাহবুব কামাল বললেন এটি তো ক্যাশ করার চেষ্টা করবে বিরোধীরা, সেটিও তো ষড়যন্ত্র হতে পারে। কিন্তু এই ঘটনাটার রিমেডি কি নিয়েছে দল? পরে প্রশ্নটা আবার একটু বলেন, রিপিট করেন। না, আমি বলছি যে
বলছি যে মানে মিটফোর্ডে তো ঘটনা একটা ঘটেছে, এটার সঙ্গে বিএনপির কিছু লাস্ট লোকজন পার্ট জড়িত। লাস্ট পার্ট লাস্ট পার্ট হচ্ছে ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা। এটার সঙ্গে ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা কি? না, প্রথম কথা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্ব যেটা বলা হয়, ষড়যন্ত্র কিন্তু পার্ট অফ পলিটিক্স। কিন্তু পলিটিক্সে কিন্তু ষড়যন্ত্র থাকবে, এটা কিন্তু অনেক পুরনো কথা। তারপর আমরা বলি ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আছে, এটা ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে মিটফোর্ডের যে ঘটনা ঘটেছে, প্রথম কথা হচ্ছে যে এটা তো একটু ডেফিনেটলি অত্যন্ত মর্মান্তিক। এবং রাজধানী ঢাকায় এরকম, যেখানে বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে বেশি নজরদারি যেখানে থাকে, যে রাজধানী হিসাবে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, যেখানে সাধারণ মানুষ আছে, সেই জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো, এটা তো নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সেই আলোচনা বিস্তারিত না যেও আমি বলতে পারি। প্রথম কথা হচ্ছে দেখেন, ঘটনাটা ঘটার 2 দিন পরে জিনিসটা সোশ্যাল মিডিয়া সহ নানাভাবে ইয়ে করা হলো। 2 দিন কিন্তু এটা নিয়ে কোনো খবর নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন তো নানা কথা আসছে, আমাদের যে ট্রেডিশনাল মিডিয়া সেখানেও সব নানা রিপোর্ট আসছে, আমাদের গণমাধ্যমগুলোতে আসছে, অনলাইন আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে তো আসছে। আবার এটা নিয়ে যারা যারা বিএনপি কে আপনার পুরো দায়িত্ব দিতে মানে বা দোষারোপ করতে চাচ্ছে, তারা হয়তো তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ। আবার বিএনপিও তাদের অনেক কথা বলেছে। আসলে এটাকে আপনার দেখবেন গণমাধ্যমে অনেক কিছু আসছে, এর মধ্যে একটা যে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। এটা যদি ব্যবসায়িক দ্বন্দ্বের কথা বলা হয়, যে সোহাগ মারা গেছে তার কথা বলা হচ্ছে যে সে আগে এক সময় এই দলের সঙ্গে জড়িত ছিল, মানে যুব দলের সঙ্গে জড়িত ছিল, যুব দলের রাজনীতির সঙ্গে। পরবর্তীতে সে এটাও আছে যে পরবর্তী পরিস্থিতিতে আপনার সরকার যখন চেঞ্জ হয়েছে, সে যেহেতু ব্যবসা করতো, সেটাও তার সঙ্গে তার একটা সম্পৃক্ততা ছিল। এরপরে আবার যখন 5ই আগস্টের পরে যখন আরেকটা পরিবর্তন আসলো, তখন আবার ওই পুরোনো দলের অনেকের সঙ্গে তার যোগাযোগ বেড়েছে। কিন্তু এটা দলের আপনার কেন্দ্রীয়ভাবে বা দলের সংস্রব ওর সম্পৃক্ততা সেভাবে আছে কিনা সেটা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই। আর তার যে দলের সঙ্গে কথা বলা হচ্ছে, বিএনপির কথা বা যুব দলের কথা, তারা কতগুলি জিনিস পরিষ্কারও করেছে। কথাটা হচ্ছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাই তো আমাদের সবার জন্য একটা মানে কি বলে নানা সংশয়ের কারণ, উদ্বেগের কারণ, সেটা তো ডেফিনেটলি আছে। কিন্তু কথাটা হচ্ছে যে আহ আমার কথা হচ্ছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে বা আমাদের এই যে আমরা কিছুদিন ধরে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষার মানে একটা ডিটেরিয়েট করেছে, এই যে ঘটনাগুলি ঘটছে, এটা ছাড়া অন্যান্য কিছু ঘটনা তো ঘটেছে। অনেককে গুলি করে মেরে ফেলা হচ্ছে, ঢাকার বাইরে অনেক কিছু ঘটনা ঘটেছে, ঢাকাতে হচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে যেটা বিএনপি থেকে বলা হচ্ছে, এবং অনেকেও তাই মনে করে, সেটা হচ্ছে যে অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে। না, অদৃশ্য শক্তি তো এটা তো কিভাবে ডিফাইন করা যায়? নানাভাবে ডিফাইন করা যায়, কারণ অনেক কিছু বলাও যায় না। এমন কেউ কি বা এমন কোন কোন শক্তি কি এটার সঙ্গে জড়িত আছে কিনা পিছন থেকে? কারণ এই কথা আসছে যে যারা বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজগুলি করছে, সেটাও তো আমাদের মানে খতিয়ে দেখা মানে আহ, মানে কি বলে স্পেস রয়ে গেছে। তো কাজে আমি যেটা মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে নির্বাচনকে মানে যদি পিছিয়ে মানে যাতে না হয় সেজন্য এটা করা হচ্ছে, এটা মানে এটা ওনার রাজনৈতিক ভাবে উনি বলেছেন। এটা এটা হয়তো ওনারা মনে করছেন যে এই ধরনের ঘটনা ঘটলে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আছে সেটা হয়তো বিলম্বিত হতে পারে, যে ল অ্যান্ড অর্ডার ডিটেক্ট করেছে। কিন্তু আবার দেখেন, কালকে চিফ ইলেকশন কমিশনার নাসিরউদ্দিন সাহেব আবার বলেছেন যে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে যে আইন শৃঙ্খলা রক্ষা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন করা কিন্তু সম্ভব। সম্ভব। এটা বলেছেন কালকে। এবং তাহলে এই যে সম্ভব এবং অসম্ভবের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু চলছে। বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তারাও প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় অন্য রাজনৈতিক দলগুলো, জামাত এবং এনসিপি সহ যারা নির্বাচন মানে অংশগ্রহণ করবেন বা করতে চান, তারাও নিশ্চয়ই আপনার মানে প্রস্তুতি তাদেরও আছে, চাল আছে। এর মধ্যে কিন্তু আবার এসবও হচ্ছে। তো আমার যেটা ধারণা, যেহেতু বিএনপি তো প্রথম থেকেই নির্বাচনের কথাটা বলে আসছে,
এবং এটা তারা চাইতেই পারে এবং চাইবে, এটা আমি বহুবার বলেছি। জি। কিন্তু যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের তো অন্য হিসাব আছে। তারা নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে ক্যাশ করবে, এটা স্বাভাবিক। তবে হুম, সেক্ষেত্রে বিএনপিকে আরো সতর্ক অবস্থানে থাকা দরকার। এবং আমি মনে করি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের ইয়া আপনার দোষও তাদের বেশি হতে পারে, মানে তাদের উপর দোষারোপ করবে। কাজেই তারা যেহেতু নির্বাচনটা করতে চায়, দেশে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে, সেইভাবে সেই সেইভাবে সেই তাদেরকে তাগিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু মাহবুব কামাল সেই জায়গাটা কিন্তু আজকে ওই যে যেটা কামালউদ্দিন সবুজ বললেন যে বিরোধীরা তো সুযোগ নেবে, সুযোগ কিন্তু নিচ্ছে। আজকে যেমন বরগুনাতে সমাবেশে নাহিদ ইসলাম বলেছে আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ, এখন নাম বলেছে বিএনপি, এবং বলছে যে বিএনপি হচ্ছে মুজিববাদ এবং চাঁদাবাজদের একটা ছত্রছায়া দিচ্ছে। এটার সঙ্গে আপনি কি একমত মাহবুব কামাল? না, আপনি তো বরগুনার আপনি কি আপনি কি যে শুনেছেন কিনা, আমি একটা ভিডিও দেখছি যে বরগুনার নির্বাচন কমিশন অফিস পুড়িয়ে দেয়া হয়েছে এবং ওখানকার ভোটার লিস্টে সব পুড়ে গেছে। এইটা আমি যে এখন তো এআই এর যুগ, তো আমি আমি দেখছি যে বরগুনার কি বলে নির্বাচন কমিশন অফিস দাউ দাউ করে জ্বলছে। এইটা যদি হয়ে থাকে তাইলে এইটা খুবই একটা অ্যালার্মিং দৃশ্য আমি দেখেছি। কারণটা হচ্ছে, দেখেন, মানে নির্বাচনের এনসিপি এবং জামাতের সাথে বিএনপির নির্বাচন প্রশ্নে কতগুলো বেসিক জায়গায় কন্ট্রাডিকশন রয়ে গেছে এবং শার্প কন্ট্রাডিকশন। আমি বলতেছিলাম যে একটা হচ্ছে পিয়ার পিয়ার নাকি ওয়েস্টমিনিস্টার, একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট আগে না জাতীয় আগে, একটা হচ্ছে জুলাই চার্টার, তারপরে তারপরে আপনার সংস্কার বিচার কবে হবে না হবে, এইসব জিনিসগুলো কিন্তু এখন রিজলভ হয়নি। এবং আপনি যদি মানে এনসিপি এবং জামাতের সাইকোলজি যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে তারা নির্বাচন পেছানোর পক্ষে। এইটা এটা বুঝতে খুব বড় ধরনের মনোবিজ্ঞানী হওয়ার দরকার নাই। আমার পয়েন্টটা অন্য জায়গায়, আমার পয়েন্টটা কিন্তু অন্য জায়গায়। ইয়ে সেটা হচ্ছে যে বিটফোর্ডের ঘটনাটা, এইটা কতগুলি জিনিস আমাদেরকে জানায় দিচ্ছে ঘটনা, এবং তার পর পর যে চেইন, যে ইমিডিয়েট ইফেক্ট যেটা হলো আর কি। প্রথম কথা হচ্ছে মৃত্যু এখন উপভোগের বিষয়, এইটা আর নির্মম কিছু না, এটা একটা উপভোগের বিষয়। যেমন রোমান সম্রাজ্ঞীরা যেভাবে মৃত্যুকে উপভোগ করতো, গ্যালারিতে বসে স্টেডিয়ামে গ্ল্যাডিয়েটরদের ইয়ে করে, এটা এখন একটা উপভোগের বিষয় হয়ে গেছে। আর একটা হচ্ছে, দেখেন আমাদের এই যে পরবর্তী সময়ে যে সমস্ত স্লোগান, যে সমস্ত গালিগালাজ আমরা শুনছি, হ্যাঁ, এইটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হচ্ছে। দেখেন, আমরা বাঙালিরা কিন্তু আমরা কিন্তু একটা কাব্যময় জাতি, জানেন। যেমন ধরেন যে আমাদের নদীগুলির নাম কি, ইসামতি, মধুমতি, ডাহু। আমাদের নদীগুলো, আমাদের যে মানে কি বলে যে লালন থেকে শুরু করে আমাদের যে অন্যান্য গীতি কবি, ময়মনসিংহ গীতি কবিতা থেকে শুরু, আমাদের একটা কাব্যিক সমাজ আমরা এটা। সেই সমাজটা এই মানে ধীরে 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 একটা নিষ্ঠুর সমাজে পরিণত হতে যাচ্ছে। এবং যে সমস্ত স্লোগান দেয়া হয়েছে, দেখেন, মানে আমরাও তো 70s আমরা অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করছি। আমরা স্লোগান দিয়েছি কি, আমরা দিয়েছি মুজিববাদ নিপাত যাক, অথবা বড়জোর দিয়েছি যে শেখ মুজিবের চামড়া তুলে নিব আমরা। কিন্তু আমরা যে এই ধরনের স্লোগান দেয়া যায়, আমাদের তো এখন মাথায় ছিল। আর একটা জিনিস খেয়াল করে, এটা জনমনস্তত্ত্ব কিন্তু এক ধরনের পরিবর্তিত হচ্ছে, জনমনস্তত্ত্ব। যেমন ধরেন জিয়ার তারেক রহমানের বিড়াল আমার, খালেদা জিয়ার শাড়ি আমার, এই যে স্লোগানটা, এইটা কি, এইটা হচ্ছে আপনার গণভবনে যখন জায়গাটা আসলে আমরা বদলাতে পারলাম না কেন, বা আরো নষ্ট হলো কেন এই কাব্যিক দেশে, সেই জায়গাটা আলোচনা আসবে। একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। দর্শক, আপনারা আছেন জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। একটা বিরতি পর আবারও স্বাগত জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামালউদ্দিন সবুজ এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আবারও স্বাগত আপনাদের দুইজনকে। মাহবুব কামালের কাছে যাওয়ার আগে একটু কামালউদ্দিন সবুজ কথাটি মাহবুব কামাল বললেন যে এই দেশে এইরকম ভয়ঙ্কর জায়গায় আমরা পৌঁছলাম কি করে, কেন? রাজনীতিবিদদের সম্পর্কে এই ধরনের মিছিল, এই ধরনের স্লোগান, এই ধরনের কথাবার্তা ভয়ঙ্কর না? অবশ্যই ভয়ঙ্কর, এবং এটা খুব অমিনাস সাইন। এটা আসলে এটা আমি
আমাকে প্রশ্ন করলে আমি এই উত্তরটা এভাবে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে থেকে যদি আমরা এই পার্টটা ধরি, আমি আসলে মূলত তখন থেকে শুরু হয়েছে। তখন যে 3.5 বছর 4 বছর 3.5 বছরের যে শেখ মুজিবুর রহমানের যে শাসনকাল, আমরা যদি ইতিহাস দেখি বা ওই সময়ের কালটা দেখি, আপনি দেখেন গণমাধ্যমে আবার অনেক কিছু পাবেন, অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে তখন কিন্তু এই যে রাজনীতিবিদরা তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা নিরঙ্কুশ ভাবে, তখন এই দেশে বিরোধী দল বলতে কিছু ছিল না, তখন তো বিএনপির জন্মই হয়নি। অন্যান্য রাজনীতির অনেকগুলি ব্যান, আর 75 সালে তো সব ব্যানই করে দেওয়া হয়েছে। যে 3.5 বছরের যে রাজত্বকাল, তখন যে ধরনের ঘটনা ঘটেছে, যেভাবে হত্যা বিরোধী রাজনৈতিক দলগুলোকে, দলের বিমত মানে বিরোধী মতের লোকজনকে হত্যা করা হয়েছিল, তখনও কিন্তু এসব করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, তাদেরকে জেলে পুরা হয়েছিল। এবং রাজনীতির সংস্কৃতির যে কথা বলা হচ্ছে, সেটা তখন থেকে আপনি দেখেন তাদের সম্পর্কে পার্লামেন্টে পর্যন্ত খুব আপনার আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমি বিস্তারিত আলোচনা করছি না, আপনারা ইতিহাসটা দেখেন। এবং তখন ওই সরকারই এটা করেছে। এবং পরবর্তী এই পর্যায়ে যে নতুন প্রজন্ম এখন যে কথা বলছে, তারা কি 72-75 দেখেছে? তারা কি জানে? আমি বলছি যে ইতিহাসটা দেখতে, এখন যারা 72-75-এর পরেও যারা জন্মগ্রহণ করে, তারা অনেকে এখন রাজনীতিতে এসেছেন। আমি ইতিহাসটা দেখতে বলেছি যে যাদের জন্ম হয়নি, যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন না তাদেরকে ইতিহাসটা জানার কথা বলছি। যদি সত্যি বা কতটা ভাবে যারা দেখেন, অনেক কিছু তো রেকর্ডেড আছে, সবকিছু রেকর্ডেড না থাকলেও, তাহলে তখন থেকে যদি আপনি দেখেন, সেই তখনই কিন্তু রাজনীতির যে পরিবেশের যে থাকার কথা ছিল একটা স্বাধীন রাষ্ট্রে, যে একটা ও গণতন্ত্রের জন্য এটা স্বাধীন হয়েছিল, বাক স্বাধীন মানে আপনার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সেগুলো কি হয়েছে? হয় নাই। তো তখন তো দুর্ভিক্ষ থেকে শুরু করে হেন কিছু হয় নাই। সেই বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এর পরবর্তীতে নানা ঘটনা বাংলাদেশে ঘটেছে, মাঝে মাঝে আমরা দেখেছি, কিন্তু এটা কখনোই কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির দিকে যায় নাই। এবং দেখেন, এই কাজটা সবচেয়ে বেশি করেছে কিন্তু আওয়ামী লীগ। এমনি দেখেন এবং গত আমলে 16 বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাজনীতিবিদদের সম্পর্কে কথা বলেছেন, আপনি দেখেন না, আপনি যদি সিম্পলি খালেদা জিয়া সম্পর্কে যে কথাগুলি উনি বলেছেন, তারেক রহমান সাহেব সম্পর্কে বলেছেন, জামাত ইসলাম সম্পর্কে বলেছেন, তখন তো এনসিপি ছিল না, বা অন্যান্য বিরোধী মত এবং পথের, ইভেন গণমাধ্যমের বিভিন্ন এবং যদিও এবং প্রথম আলো, ডেইলি স্টার সম্পর্কেও যেসব কথা বলেছেন, বা নানা কথা, যেগুলো আপনি অডিও এবং ভিডিও গুলো দেখেন, মানে এগুলো তো কোনো রাজনীতির ভাষা হইতে পারে না, সাধারণ ভাষা হইতে পারে না, এগুলো বিষয় করে ফেলেছে। হুম। তাহলে এই জিনিসগুলো আমলে নিতে হবে। এখন যে চলছে সেগুলো খারাপ, এটা তো হঠাৎ করে হয় না, হচ্ছে। এটা তো বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের যে সুষ্ঠু একটা পরিবেশ বজায় রাখার জন্য ডেফিনেটলি ওটা একটা খারাপ দৃষ্টান্ত, খারাপ সাইন আমরা 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 বলবো। এখন এই কারণেই রাজনীতিবিদ যারা এই কাজগুলো করছে, তাদের এই দায়টা তাদের উপরেই পড়বে। তা আমি আশা করব যে এখন যারা আছেন, তারা অতীতেও ছিলেন, তারা এই রাজনীতি সংস্কৃতিটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আসলে হচ্ছে কি, দেখেন, এই যে গত কিছুদিন ধরে আপনি দেখবেন যে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, তারপরে এই যে হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমান সাহেবকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, মানে বিএনপি কে যে সমালোচনা তো করতেই পারে, সেই আলো সেটা ঠিক আছে, সেটা সমালোচনা থাকবে। হুম। এই ভাষায় যেটা মাহবুব কামাল সে নিজেও একটা দুইটা কথা বলেছেন, এগুলো কতগুলি স্লোগান এমন ভাবে করা হচ্ছে, সেগুলো তো উচ্চারণও করা যায়। হুম। কথাটা হচ্ছে যে এই যে করা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গায়, তো এগুলো তো যারা করছেন, তারা তো বাংলাদেশের ক্ষতি করছেন, বাংলাদেশের রাজনীতির ক্ষতি করছেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাদের নিজস্ব অন্য কোনো এজেন্ডা থাকতে পারে। আপনি কোনো কারণে আমার সমালোচনা করতে পারেন, একটি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন, একটি যে কোনো কিছু করতে পারেন, সেটার মধ্যে সেই শালীনতা থাকতে ভাষা হবে, ব্যবহার করতে হবে, সেটার সেভাবে মধ্যে করতে হবে। শালীনতা থাকতে হবে। তো জি। না মানেন, হুম। এটা মনে করার কোনো কারণ নাই যে কালকে আপনার উপর এটা এসে পড়বে না, আরো দ্বিগুণ পরিমাণে। জি, জি, তো কাজে সেই কাজগুলি হয়েছে। আমি কথাটা বলার একদম চেষ্টা পরিষ্কার। করছি সেই যে, জায়গাটায় মানে মাহবুব কামাল সে জায়গাটায় যদি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেই, এই নতুন প্রজন্ম যাদের কাছ থেকে অনেকে অনেক কিছু আশা করেছিল, নতুন বন্দোবস্ত, এটা সেটা অনেক কিছু, কি লাভ, কি আশা, কি সমাধান? আচ্ছা, একটু বলি না, একটু সবুজ ভাই একটা জিনিস মিস করে গেছেন। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর আমলে হত্যা হয়েছে অনেক, কিন্তু জিয়ার আমলে যে গ্রেপ্তার, এইটা কিন্তু বঙ্গবন্ধুর আমলের চাইতে ভয় বেশি। আমি জাসদের মানে আমি একটা লেখায় লিখছিলাম যে লোকমান থেকে সিরাজুল আলম খান, তেলাপোকা থেকে ডায়নোসর, সবাই জেলে।
আমি নিজেও জেলে গেছি, কেউই বাইরে ছিল না জিয়াউর রহমানের আমলে। হত্যা হয় নাই, কিন্তু সবাই জেলে গেছে। এই জায়গাটা কিন্তু অনেকে জানে না আর কি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন একটা মৌলিক প্রশ্ন দাঁড়ায় গেছে, সেটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম এটা কন্টিনিউ করতে পারলাম না। সেটা হচ্ছে এই যে লালনের দেশ, এই যে ময়মনসিংহ গীতিকার দেশ, এই যে বাউলের দেশ, এই যে কাব্যময় সমাজ, এই যে মধুমতি, ইসামতি, ডাহুক নদীর দেশ, এই সমাজটা কি আসলেই আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি? আর উই গোয়িং টু মানে লুজ দিস সোসাইটি? এটা একটা মৌলিক প্রশ্ন। দেখেন, মানে জিয়ার মাদারকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এইটা বলা হচ্ছে। আচ্ছা, জিয়াউর রহমানের সাথে শেখ হাসিনার স্বৈরাচার, 15 বছরের স্বৈরাচারের কি এমন সম্পর্ক আমাকে বলেন তো? কি এমন সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? মিনিমাম কোনো সম্পর্ক নাই। কিংবা ধরেন বঙ্গবন্ধুর নানা দোষ থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারের মানে 15 বছরের স্বৈরাচারের সঙ্গে বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক আছে? তো এই যে আমরা কতগুলি জিনিস মিলায় ফেলতেছি, হ্যাঁ, এবং মানে সুযোগ পাইলেই মানে একটা একটা ক্ষীণ সংযোগ স্থাপন করে আমরা যে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতেছি, এর একটা ভয়ঙ্কর ব্যাপার দাঁড়ায় গেছে। ফলে এই জায়গাগুলো থেকে আমরা আসতে পারবো। আমি বলতেছিলাম যে জনমনস্তত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বলতেছি যে তারেক রহমানের বিড়াল আমার বিড়াল, তারপরে খালেদা জিয়ার শাড়ি আমার শাড়ি, এইটা শুরু হয়েছে গণভবন লুট হওয়ার সময়। এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার, এইটা চেইন ইফেক্ট কিন্তু এইটা, এবং এইটা আরো বাড়তে থাকবে। এইটা যদি স্টপ করে, আমরা তো 5ই অতীতে যা হওয়ার হয়েছে, সবুজ ভাই সবই বলছেন, কিন্তু 5ই আগস্টে তো একটা বড় ধরনের আদর্শ মানে আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট হয়েছে, তাই হয় নাই? সেই আকাঙ্ক্ষাটা গেল কোথায়? সেই আকাঙ্ক্ষা তো আমরা তো দেখতেছি, ওই যে এক শিক্ষিকা বলছিলেন যে আসমান কাঁপে। আমি এখন ওই শিক্ষিকাকে জিজ্ঞেস করতে চাই, এখন কি আসমান কাঁপে না? এখন এই যে সোহাগের মৃত্যু, কিংবা ধরেন গতকাল ভালুকাতে রুমে ঢুকে, তার ঘরে ঢুকে এক পরিবারের 3 সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এখন আমি দেখেন, আপনার সঙ্গে ধরেন 20 বছর আগে একজনের শত্রুতা ছিল, বা আপনি কারো কাছে টাকা পান, সে দিচ্ছে না, হ্যাঁ, মানে আপনার কাছে টাকা পায়, সে দিচ্ছে না, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট 6-7টা কিশোর গ্যাং 2,000 টাকা খরচ করে এদের একটু গাঁজা টাজা খাওয়াই দিবেন, বাস। ওই আপনার যে টার্গেট, যার সঙ্গে আপনার 20 বছরের একটা 20 বছর আগে একটা ঝগড়া হয়েছিল আর কি, হ্যাঁ, কিছু করতে পারেন নাই, বা ছেড়ে দেন, বা সে ওকে হত্যা করে চলে আসবে। এই জায়গায় চলে গেছে সোসাইটিটা। হ্যাঁ, আপনার টার্গেটকে হত্যা করতে এখন কোনো ব্যাপার না, এখন কোনো ব্যাপার না। ফলে এই যে চলে গেল জিনিসটা, এবং এই যে দেখেন আজকে যে কথাটা আমি 7 মাস ধরে বলতেছি, যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া শত সংস্কারেও কোনো লাভ হবে না, সেইটা গতকাল আমির খসরু মাহমুদ বলতেছেন একই কথা, মানে একেবারে টোটো ওয়ার্ড ফর ওয়ার্ড বলতেছেন যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া কোনো সংস্কার কাজে দিবে না। এই একই লাইন আমি 7 মাস যাবৎ বলে আসতেছি। হ্যাঁ, তো এত লেট কেন? ওয়াই সো লেট? এটা তো আগে থেকে বলবেন। চলেন আমরা একটা পলিটিক্যাল কালচার গড়ে তুলি, চলেন আমরা একটা পলিটিক্স অফ অ্যাকোমোড গড়ে তুলি, চলেন আমরা একটা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট গড়ে তুলি। এইসব সংস্কার কিচ্ছু হবে না, কোনো লাভ নাই, অ্যাবসলিউটলি মিনিংলেস এগুলো। আপনি কি বলে যে সোসাইটিকে আপনি শান্ত করতে পারছেন না, সোসাইটি দিন দিন উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আপনি বলতেছেন নির্বাচন। আরে কিভাবে নির্বাচন হবে? আমার তো প্রফেসর ইউনূসের ওই কথাটা শুনলে আমার মানে অট্টহাসি দিতে হয়, যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। মানে দেখেন, একটা আশাবাদের তো একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, একটা আশাবাদের একটা সীমা থাকা, আমরাও আশাবাদী হইতে চাই, কিন্তু এই যে বলা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, এবং অ্যাটর্নি জেনারেল কি বলতেছেন আজকে দেখছেন আপনি? আমি এটা কি মানে সত্যি কিনা আমি জানি না, আমি একটা ফেসবুকে দেখলাম, উনি বলতেছেন যে এই মবের কারণে আমরা নতুন চিফ জাস্টিস পাইছি, এই মবের কারণে আমরা কি বলে যে এই দুর্নীতিবাদ বিচারপতিরা সরে গেছে, এদেরকে আমাদেরকে ইয়ে করতে হবে, মানে আদর করতে হবে, এই ধরনের। জানি না সত্যি কিনা, এগুলি দেখছি ফেসবুকে। তো এই জায়গাটা আমি একটা বিরতিতে নিতেই হয়, কারণ হচ্ছে বিরতির পরে এসে শুনতে চাই যে আপনি যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলছেন, সব রাজনৈতিক দল বলছে জনগণ এটা চায় না, জনগণ মেনে নেবে না, জনগণ এটা চায়, জনগণ ওটা চায়। জনগণ আসলে কি চায় সেই জায়গাটা একটু আলোচনা করতে চাই। জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণ আরও একটা বিরতি, দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। জেডএসআর নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কামাল উদ্দিন সবুজ এবং মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে আবারও। কামাল উদ্দিন সবুজ, ওই যে আমি একটু প্রশ্ন করলাম না, যে জনগণ
জনগণকে যে সবাই বিক্রি করে, জনগণ আসলে কার, জনগণের কার প্রতি সমর্থন আছে, কি চায়, এটি রাজনৈতিক দলগুলো বোঝে কি করে? এই 2-3 মাসের একটা সংগঠন, তারাও কিন্তু জনগণের কথা বলেই এখন থ্রেট দিচ্ছে, এটা হতে দিবে না, ওটা হতে দিবে না। আমি জানি না। না, ঠিকই বলেছেন। আসলে সকল রাজনৈতিক দলই প্রত্যেক কথায় কথায় জনগণের কথাই বলে, জনগণের জন্য রাজনীতি করছি, এই জনগণ চাইলে আমরা এটা করব, জনগণ চেয়েছে বলে আমরা এটা করেছি, সেগুলো তো আমরা জানি। কিন্তু আসলে তো এটা সত্যি কথা যে জনগণই, জনসমর্থন থাকলেই তো একটি রাজনৈতিক দল শক্তিশালী হয়। অবশ্যই এটার মানে সাংগঠনিক মানে শক্তিও লাগে, কিন্তু আপনার যদি জনসমর্থন সেই পরিমাণ না থাকে, সাংগঠনিক ব্যবস্থা থাকলেও সেই দলটির অবস্থান তত সুদৃঢ় হয় না। সেটা তো ঠিক আছে, কিন্তু জনগণের কথা বলে আমরা তো গত আমলে আমরা যাদেরকে এখন ফেসিস্ট বলছি, শেখ হাসিনা আমলে উনিও তো কথায় কথায় জনগণের কথা বলতেন, কিন্তু ওনার তো জনসমর্থন ওনার দলের উনি এবং ওনার জনসমর্থন এতই তলানিতে দিয়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত উনি নিজে নিজেই টিকেই থাকতে পারেননি। জনসমর্থন থাকলে তো আর এটা হতো না। তো কাজেই কথাটা হচ্ছে যে এগুলো জনসমর্থন তো নির্ভর করে ওই রাজনৈতিক দল, সেই রেসপেক্টিভ রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড, তাদের ভূমিকা, বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান। আসলে জনগণের জন্য যদি কিছু করে, জনকল্যাণে যদি কিছু করে, মানে সেটা সরকারের থেকে হোক, সরকারের বাইরে থেকেও কিন্তু করা যায়। রাজনৈতিক দলগুলো সবসময় যে কোনো রাজনৈতিক দল সারা জীবন ক্ষমতা থাকবে তা তো না, সেটা জনগণ কিন্তু বুঝে যায়। আর এখনকার জনগণ কিন্তু অনেক চালাক, এখন এআই যুগ চলে আসছে। তো কাজেই অনেক কিছু বুঝে, তাদেরকে বোকাবোকার কোনো কাজের না। কিন্তু আমরা যারা আমাদের যারা রাজনীতি করেন তারা নিশ্চয়ই এটা, তাদের এই উপলব্ধি আছে বলে আমার ধারণা। যদি না থেকে থাকে তাদের এটা অনেক ভালোভাবে এই উপলব্ধি থাকা উচিত যে শুধু জনগণের কথা বলে যা তা করলে কিন্তু জনগণ সেটা কখনোই মেনে নিবে না। আপনি দেখেন 5ই আগস্ট হচ্ছে ইন রিসেন্ট টাইমের মধ্যে একটা বড় উদাহরণ। সেটা হচ্ছে যে 5ই আগস্ট ঠিকই কিন্তু আপনার গণঅভ্যুত্থান হয়ে গেছে কিন্তু। তো কাজেই জনগণের কথা বলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে, জনগণের পক্ষে কাজ না করলে, আপনি যতই জনগণের কথা বলেন না কেন, জনগণ আপনাকে ক্ষমা করবে না এবং আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, জনগণের কাঠগড়ায় দাঁড় করাবে। এটাই হলো কথা। কাজেই আজকের বাংলাদেশের জনগণ অবশ্যই এটা চায় যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তারা ডেফিনেটলি চায় যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হোক, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে একটা জবাব দিতে থাকবে, যে রাজনৈতিক দলগুলি শুধু কথা বলেই পার পেয়ে যাবে না, সে ব্যবস্থা থাকবে। আমরা এটা চাই, যেখানে গণমাধ্যম মুক্তভাবে তাদের কথা বলতে পারবে, মানে তাদের মানে ভূমিকা রাখতে পারবে, যেটা ছিল না। তো কাজেই এবং আইনের শাসন থাকবে, এগুলো আমরা বলি সবকিছু, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়িয়েছে, মনে করেন গত 15-16 বছরে, বিশেষ করে এর আগেও ছিল, আমি সেটা বলবো না যে 15-16 বছর আগে একদম সব ভালো ছিল, একেবারে সব আমরা একদম ফিনিশড গুড ছিল তা না। তখন তো যা বছর 15-16 বছর সবকিছু ধ্বংস হয়ে গেছে। কাজেই এই ধ্বংসস্তূপ থেকে হঠাৎ করে 10-11 মাসে যে সবকিছু উঠে মানে আসবে, মানে তা কল্পনা করাও ঠিক তাও না। কিন্তু জি। আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আপনি যে যতটুকু এই 11 মাসে করার কথা ছিল, বর্তমান সরকার যারা আছে তারা কিন্তু সেটা করতে পারে নাই। এটা আরো অনেক বেশি করা উচিত, কারণ এই ধরনের একটা গণঅভ্যুত্থানের পরে অনেক কিছুকে অনেক দ্রুততম সময়ের মধ্যে ক্লিন করে ফেলা উচিত ছিল। তাহলে আজকে এত প্রশ্ন উঠতো না, জি মাহবুব কামাল করছি, এতটুকু না করলেও না করতে হইতে পারত। জি মাহবুব কামাল, সেই জায়গাটা একটু আসি, জনগণের ম্যান্ডেট। আমি বলি, আপনি তো জনগণের কথা বললেন। ওয়েস্ট বেঙ্গলে আমি একটা দেয়াল লিখন দেখছিলাম, সেটা হচ্ছে যে একটা দল, লেস ইম্পর্টেন্ট দল, সে নির্বাচনে হেরে গেছে, ভাবছিল যে তারা জিতবে। তখন ওরা রাগে ক্ষোভে ওয়াল লিখন লিখছে যে হারামজাদা জনগণ, থাকলো তোদের নির্বাচন, আমরা চললাম বৃন্দাবন। এই যে ওভার এস্টিমেট করা নিজেকে এবং সবকিছু জনগণের নামে চালিয়ে দেয়া। 91-এ আওয়ামী লীগ করে ফেলতেছে, সরকার গঠন করে ফেলতেছে, হেরে গেল। 2001-এ শেখ হাসিনা মনে করলো এত কিছু গুলো, গঙ্গা চুক্তি, এইটা সেটা, পার্বত্য শান্ত চুক্তি, আমাকে ভোট না দিয়ে কি কই যাবে, একদম গোহারা হেরে গেল। এবং আমাদের দেশে আরেকটা কি জানেন, বড় মিটিং দেখলে, বড় বিশাল মিটিং দেখলে মনে করে যে পুরো দেশটাই বোধহয় আমার,
হ্যাঁ, পুরো দেশটাই আমরা। মিটিং যে এইটা জনগণের ওপিনিয়নকে প্রতিফলিত করে না, হ্যাঁ, 18 কোটি লোকের দেশে 2-4 লাখ লোক যে কোনো ব্যাপার না, এইটা কেউ বুঝতে চায় না। মিটিং বড় মানে আমরা জিতে গেলাম। আচ্ছা, সবুজ ভাইয়ের কথাটা আমি একটু এক্সটেনশন করি, সেটা হচ্ছে দেখেন শ্রীলঙ্কায় কি এটা হয় নাই? 5ই আগস্ট যা হয়েছে বাংলাদেশে, শ্রীলঙ্কায় এরকম হয় নাই? সিমিলার ঘটনাই তো ঘটছে, তাই না? ওটা তো ওই যে প্রাসাদের ভিতরে ঢুকে হয় না এগুলো। তো এখন শ্রীলঙ্কা যদি আমাদের সিমিলার ঘটনা, প্রায় একই রকম ঘটনায় যদি ঘুরে দাঁড়াইতে পারে, তাইলে আমরা যে 5ই আগস্টে যে বহুত আকাঙ্ক্ষা নিয়ে এই জিনিসটা হইলো, হ্যাঁ, এই যে সরকার রেজিম চেঞ্জ হইলো, যে মহৎ আকাঙ্ক্ষা, শ্রীলঙ্কার মতো আমরা পারলাম না কেন? শ্রীলঙ্কা তো বেশ আগে গেছে এবং এটা বেশি দিন লাগবে না তাদের মানে আগের জায়গায় ফিরে যেতে। আমরা কেন পিছনে হাঁটতেছি? সবুজ ভাই বললেন যতটুকু হওয়ার ততটুকু হয় না। আমি তো বলি যে মাইনাস হয়ে গেছে। তো আগাইছে কোথায়? আপনি আগানোটা দেখলেন কোথায়? এটা মাইনাস। কারণ সোসাইটি তো বেসিক চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা আপনি রিপেয়ার করবেন কিভাবে? আপনি একটা ইলেকশন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার বসাইলেন, ওকে ফাইন, কিন্তু এই যে সোসাইটির চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনি রিপেয়ার করবেন কিভাবে? দেখেন কতগুলি কথার কোনো আমি অর্থ পাই না। আজকে রুহুল কবির রিজভীর বলতেছে, এটা কি ব্যাখ্যা, মানে এইটার অর্থ কি? আমি অনেক চেষ্টা করছি পারি। উনি বলতেছেন যে আধিপত্যবাদী শক্তি ও নব্য আধিপত্যবাদী শক্তি মিলে এই এখন এই যে এগুলো করতেছে, এই যে সব বিএনপির বিরুদ্ধে করছে, কোন আধিপত্যবাদী শক্তি? এটা ইন্ডিয়া নাকি আওয়ামী লীগ নাকি নব্য আধিপত্যবাদী বা কারা? এটা তো কোনো ডিফাইন তো করতেছেন না উনি। হ্যাঁ, একটা ছেড়ে দিলেন, মুখে বললো আসলে ছেড়ে দিলেন। হ্যাঁ, শেষ কথাটা বলি, আমরা মাঝে মাঝেই আশান্বিত হচ্ছি এই নির্বাচন হবে, নির্বাচন একটা হতেই হবে। আবার যেই একটা নির্বাচনের আলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, তখনই আবার কয়েকদিন নিভু পরে নিভু অবস্থা। দেখা যাচ্ছে কালো মেঘ ওটাকে ঢেকে দিচ্ছে। এই যে আলো আর মেঘ, অন্ধকার, আলো অন্ধকার, এই যে চলছে সমাজটা, হ্যাঁ, এইটার where will it end up? এটা কোথায় গিয়ে শেষ হবে? জি, অনেক ধন্যবাদ মাহমুদ কামাল এবং কামাল উদ্দিন সবুজ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআর বিরুদ্ধে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকবেন।